খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর আবেদনে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র হয়ে যাবে প্রধানমন্ত্রীর কাছে। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় মালিক গ্রেপ্তার, পরিচয় শনাক্তে 17 স্বজনের ডিএনএ সংগ্রহ। কক্সবাজারে চাঁদা না পেয়ে গৃহবধূকে দলগত ধর্ষণ, মূল আসামির স্বীকারোক্তি, আরও 3 জন রিমান্ডে। আওয়ামী লীগের সাবেক এমপি, ফেনীর আলোচিত সমালোচিত নেতা জয়নাল হাজারী মারা গেছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভি রাতের খবরে। একেএসটিএমটিবার শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে আবেদনে কি মতামত দেওয়া হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করে আনিসুল হক জানান, আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে যাবে। নজরানা চৌধুরী রিপোর্ট। সরকারের নির্বাহী আদেশে কারামুক্ত হয়ে নিজ বাসায় থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 13 নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। 17 নভেম্বর তার লিভার সিরোসিস ধরা পড়ে। সেই থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। এর পরপরই খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার চিকিৎসার্থে তাকে বিদেশে নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এ বিষয়ে আইনি ব্যাখ্যার জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মতামত দিয়ে সেই আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান আইনমন্ত্রী। আগের আবেদনের প্রেক্ষিতেই যে ওনারা ওই আবেদনের ধারাবাহিকতায় যে আবারও আবেদন করেছেন, সেই আবেদনটি ব্যাপারে আমাদের আইনি মতামত দিয়ে আমরা এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি। আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকেও জানিয়ে দিয়েছি যে এই ফাইলটা যাচ্ছে ওনার কাছে। আমার মনে হয় যে এই ফাইলটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপরে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন। তবে আবেদনটিতে তিনি ঠিক কী মতামত দিয়েছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন আইনমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে যে ধারায় কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে সে বিষয়ে আগে তিনি যে ধরনের মন্তব্য করেছেন সেটি সঠিক বলে মন্তব্য করেন মন্ত্রী। 401 ধারায় যে 6টা উপধারা আছে, সেইখানে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশনের আবার বিবেচনা করার কিন্তু কোনো সুযোগ নাই। আইনের যে ব্যাখ্যা, আমি আইনের যে ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যার সাথে কোনোখানেই আমি দেখি নাই যে তার কোনো জাজমেন্টে আমি দেখি নাই তা এটার ব্যাপারে কোনো দ্বিমত আছে। তা আমার ব্যাখ্যাটাই সঠিক বলে আমি মনে করি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনকে নির্বাহী আদেশে 2020 সালের মার্চ মাসে মুক্তি দেয় সরকার। এরপর 3 দফায় সেই মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে সরকারের কাছে কোনো আইন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের 28তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি, যে সমিতিতে রয়েছে নানা মত পথের ষড়যন্ত্রকারী। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার দাবি পূরণে বিএনপিকে মাঠের আন্দোলন করার পরামর্শ দেন শেখ সেলিম। জনগণের কাছে বিএনপির ভিত্তি নেই বলে তারা অতীতের মতো আবারও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির তত্ত্বাবধানে যেহেতু খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে, তাই তার স্বাস্থ্যের অবনতি হলে সরকার নয়, বিএনপিই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেলে হওয়ার কথা, কিন্তু তিনি অনেকটা মুক্তভাবে বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে চিকিৎসায় তার স্বাস্থ্যের কোনো অবনতি ঘটলে তাদেরই দায় নিতে হবে। রাষ্ট্রপতির সংলাপে গিয়ে বিএনপি তাদের সমস্ত অভিযোগ চাইলে জানিয়ে আসতে পারে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
সরকার দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এই অভিযোগ করেন তিনি। এছাড়া বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে আইন নয়, সরকারি বাধা বলেও দাবি করেন তিনি। এদিকে বিকেলে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক নেতা মির্জা আব্বাস অভিযোগ করেন, বেগম জিয়াকে মুক্তি না দিয়ে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। জান্নাতুল ফেরদৌস রুবার রিপোর্ট। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাউথ এশিয়ান ইউথ রিসার্চ সেন্টার আয়োজন করে এই আলোচনা সভার। সেখানে উঠে আসে দেশের মানবাধিকার সহ রাজনীতির নানা প্রসঙ্গ। এ সময় বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আইন কোনো বাধা নয়, সরকার চাইলেই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারে। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য সরকারকেই দায়ী করেন তিনি। এই নির্বাচন ব্যবস্থা সরকার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, এটা একটা স্থানীয় নির্বাচন, এখানেও কি পরিমাণ যে সন্ত্রাস হতে পারে, কি পরিমাণ যে এখানে মারামারি হতে পারে, কি পরিমাণ মৃত্যুবরণ করেছে আপনারা দেখেছেন। অতএব এই সরকারের অধীনে গণতন্ত্র আসবে না, এই সরকারের অধীনে কোনো নির্বাচনী ব্যবস্থা আসবে না, যেই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনগণ তাদের নিজের প্রতিনিধি পাঠাতে পারবে। এদিকে সোমবার বিকেলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আরেক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এ সময় বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপিকে ধ্বংস করতে ষড়যন্ত্র চলছে। আমার নেত্রী নির্দোষ, বিনা অপরাধে তাকে কারান্তরীণ করা হয়েছে। শুধুমাত্র প্রতিহিংসাপরায়ণ মনোবৃত্তি নিয়ে, মনোভাব নিয়ে তারা নেত্রীকে আটকে রেখেছে। তাদের ধারণা কি জানেন? যে নেত্রী ওনাকে আটকে রাখলে বিএনপি শেষ হয়ে যাবে। বিএনপি একটি গণমানুষের দল, শহীদ রাষ্ট্রপতি তৈরি করা দল, বেগম খালেদা জিয়ার লালন করা একটি দল। এই দলকে ধ্বংস করার কোনো ক্ষমতা ইনশাল্লাহ বাংলাদেশের অন্তর নাই। দেশি কিংবা বিদেশি কোনো শক্তির এই দলকে ধ্বংস করার ক্ষমতা নাই। দ্রুত মুক্তি দিয়ে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় আলোচনা সভায়। জান্নাতুল ফেরদৌস রুবা, এনটিভি নিউজ, ঢাকা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে 6 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে বিকেল 5:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হয়। দেশটির স্ট্যাটিক গার্ড শেখ হাসিনাকে সালাম জানান এবং তিনি স্ট্যাটিক গার্ড পরিদর্শন করেন। সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ছাড়াও ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় এ সফরে একটি চুক্তি ও 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তাছাড়া মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার এমভি অভিযান 10 লঞ্চে ইঞ্জিনের ফিটনেসের পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষাকারী সরঞ্জাম ছিল না। এছাড়া আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। ওই লঞ্চের প্রধান মালিক হামজালালকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছেন তারা। সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এসব কথা বলেন। রাজধানীর অদূরে কেরানীগঞ্জে আত্মীয়ের বাসায় হামজালাল আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যে মূলত ইঞ্জিন রুম থেকেই অগ্নিপাতের সূত্রপাত হয়েছিল, যেখানে তারা বিভিন্নভাবে উল্লেখ করেছে বিভিন্ন যাত্রীরা যে এখানে লঞ্চে যে অগ্নি নির্বাপন যন্ত্র বা অন্যান্য যে লাইফ সেভিং সরঞ্জামাদি এগুলো পর্যাপ্ত ছিল না। পাশাপাশি এখানে যে যাত্রীদের যে অভিযোগ ছিল যে এই লঞ্চটি যখন চলমান অবস্থায় বিভিন্ন সময় ইঞ্জিনের যে ত্রুটি সেটা তারা লক্ষ্য করেছে এবং তারা বিভিন্ন সময় লঞ্চের স্টাফদের সাথে আলোচনা করেছে যে লঞ্চে কোনো ইঞ্জিনের ত্রুটি রয়েছে কিনা।
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চে এমভি অভিযান 10-এ আগুন লেগে নিখোঁজদের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষখালী নদীর তীরে কিস্তাকাঠি এলাকায় মৃতদেহটি পাওয়া যায়। এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ একটি দল লঞ্চটি পরিদর্শন করেছে। আজও সুগন্ধা ও বিষখালী নদীতে উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। স্বজনরা এখনও খুঁজে বেড়াচ্ছেন নিখোঁজ প্রিয়জনদের। এদিকে বরগুনা ও ঝালকাঠিতে 17 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। উদ্ধার হওয়া মৃতদেহ লঞ্চঘাট এলাকায় নিয়ে আসার পরেই ছুটে আসেন বাবা মা ও সন্তান হারানো বরগুনার পাথরঘাটা উপজেলার শাহিনুর বেগম। তবে বিকৃত হয়ে যাওয়ায় লাশ শনাক্ত করতে পারেননি তিনি। উদ্ধার হওয়া মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। নিখোঁজদের সন্ধানে নদীর তীরে ও লঞ্চঘাট এলাকায় তার মতো আরও কয়েকজন স্বজনের দেখা মেলে। তাদের দাবি জীবিত না হলেও অন্তত মৃতদেহ যেন বাড়িতে নিয়ে দাফন করতে পারেন। আমার আব্বা, আমার মেয়ে আয়শা কুসুম আর ওবায়দুল কাদের পাড়াই আমাকে আগুই নিতে আমরা হ্যাগো সাজাই গেজাই দিছি ফেরা আইসি নানা নাতনি আর কোনো খোঁজ খবর কিছু অবতারিক পাই না। আমার 4 জন নিখোঁজ। এই কথা শুনে আমি আসলাম, আইসা শুনি যে ওই যে নাপিরহাট একটা লাশ পাওয়া গেছে। এটা লাশ হচ্ছে পুরুষ আর আমার লাশ হচ্ছে মহিলা। 8:30 দিকে একটা ফোন পাই যে নাপিতের হাট নামক একটি জায়গায় একটি লাশ পাওয়া গেছে। সাথে সাথে আপনার পুলিশের সহায়তা আমরা একটি ট্রলার নিয়ে আমরা ওখানে গিয়ে আমরা লাশ উদ্ধার করে তারপর পুলিশের কাছে হস্তান্তর। এদিকে 3 সদস্যের একটি অগ্নিকাণ্ড বিশেষজ্ঞ দল পুড়ে যাওয়া লঞ্চ পরিদর্শন করেছেন। তারা অনুসন্ধান করে আগুনের কারণ উদ্ঘাটন করেছেন, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। ফায়ার ইনভেস্টিগেশন করার জন্য এখানে আসছি। কিভাবে আগুন লেগেছে, কিভাবে এটাকে মিটিগেট হয়েছে, কিভাবে সাবপ্রেশার হয়েছে, সবকিছু বলতে পারবো আমরা ইনশাল্লাহ। কিছুদিন পরে আমরা রিপোর্টটা জমা দেবো ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স। সো আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটছে, কেমন করে ঘটছে এটা। এদিকে বরগুনায় 15 এবং ঝালকাঠিতে 2 স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। বৃহস্পতিবার রাতে সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 42 জনের মৃত্যু হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চটিতে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই লঞ্চে অন্য সবার সাথে সস্ত্রীক যাত্রী ছিলেন বরগুনার পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ। আগুনে দিশেহারা হলেও তিনি মনোবল হারাননি। লঞ্চ থেকে লাফিয়ে পড়ে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান এই দম্পতি। অন্যদিকে একইভাবে পানিতে ঝাঁপিয়ে পড়ে অন্ধ মিরাজুল প্রাণে বেঁচে গেলেও পুড়ে অঙ্গার তার বাবা। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। গভীর রাতে নির্জন নিস্তব্ধ সুগন্ধা, সহস্র যাত্রী নিয়ে দাউ দাউ করে আগুনে জ্বলছে এমভি অভিযান। ভয়ঙ্কর আগুনে লাল হয়ে উঠেছে লঞ্চের সিঁড়ি, রেলিং, ডেক, মাস্তুল সবই। ধেয়ে আসছে আগুনে লেলিহান শিখা। চারপাশে উদ্ধারের কেউ নেই, নেই বেঁচে থাকার কোনো আশা। লঞ্চের আগুন থেকে বাঁচতে সাঁতার না জানা স্ত্রীকে সাথে নিয়ে লঞ্চের সম্মুখ ভাগে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার নাম জপতে থাকেন বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ। এরপর চলে মৃত্যুর ধাওয়া থেকে বেঁচে থাকার জীবন যুদ্ধ। দ্বিতীয় তলার যে ডেকটা থাকে প্রশস্ত অংশ, অর্থাৎ উপরে ফাঁকা, সেই জায়গায় গিয়ে দাঁড়ায়। সেখানে অসংখ্য মানুষ ছিল, সেখানেও ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দুর্ভাগ্যবশত তখন লঞ্চটি আস্তে আস্তে আরও নদীর মাঝ পথে চলে আসে। তো এই মুহূর্তে বাঁচার জন্য তখন আমরা দোতলার রেলিং টপকে নিচতলার ডেকে আমার বউ লাফ দেয় এবং আমিও লাফ দিয়ে নিচে দাঁড়াই। একটা পর্যায়ে প্রায় 3:50 দিকে এই লঞ্চটি অপর কূলে মাটি স্পর্শ করে। তখন অন্যান্য যাত্রীদের সাথে আমরাও স্বাভাবিকভাবেই নেমে আসি। বর্তমানে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। মাটিতে দাঁড়িয়ে নির্বাক তাকিয়ে থাকেন তারা দাউ দাউ করে জ্বলতে থাকা লঞ্চটির দিকে। ওই সময় তার মুঠোফোনে ধারণ করা ভিডিও দেখে কিছুটা হলেও বোঝা যায় বিভীষিকাময় সেই রাতের ভয়াবহতা। পুলিশের অ্যাম্বুলেন্সে করে আমি ঝালকাঠি সদর হাসপাতালে যাই। সেখানে একটা বিভৎস দৃশ্য, সেখানে আগুনে পোড়া মানুষ, প্রচুর মানুষ কাতরাচ্ছে। সেখানে শিশুরা পানির জন্য চিৎকার করছে এবং অনেক 5% থেকে 50% পর্যন্ত পোড়া মানুষ দেখেছি। একই ঘটনায় স্ত্রী সন্তান সহ বেঁচে গেছেন বরগুনার অন্ধ হাফেজ মিরাজুল। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তার বাবা ইদ্রিস আলীর।
অন্ধ হাফেজ মিনাজুল দীর্ঘদিন ধরে বরগুনা শহরে দৃষ্টি প্রতিবন্ধী এতিম অসহায় শিশুদের জন্য স্থানীয়দের সহযোগিতায় একটি মাদ্রাসা চালিয়ে আসছেন। 1-1.5 ফুট হলেই আমরা আগুনের মধ্যে পড়ে যাব, আগুন আমাদের কাছে আসতেছে, এরকম পরিস্থিতি। ইতিমধ্যে এখন আমার ওয়াইফ দেখতেছে আমরা কেউই নামতেছি না নদীতে, কারণ আমি নামতেছি না, আমি কাকে রেখে নামবো? আমার মা নামতেছে না, কাকে রেখে নামবে? কেউ তখন নামবে না। আমার স্ত্রী আমার মাকে ধাক্কা মেরে নদীতে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে আলহামদুলিল্লাহ 1-1.5 মিনিটের মধ্যে মা চিৎকারতেছে, আমি মাটি পাইছি, তোরাও ঝাঁপ দে, তোরাও ঝাঁপ দে। তারপরে আমার স্ত্রী আমাকে ধাক্কা মেরে ফালাই দিয়া বাচ্চা নিয়ে ও ঝাঁপিয়ে পড়ছে। এই দুঃসহ স্মৃতি কতকাল বয়ে বেড়াবেন সুগন্ধা ট্র্যাজেডিতে বেঁচে যাওয়া যাত্রীরা, সেই উত্তর কারোই জানা নেই। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। অন্য প্রসঙ্গ, কক্সবাজারে স্বামীর কাছে চাঁদার টাকা না পেয়ে স্ত্রীকে দলগত ধর্ষণ করেছে আশিকুল ইসলাম ও তার সহযোগীরা। গ্রেপ্তারের পর র্যাবের কাছে একথা স্বীকার করেছে প্রধান আসামি আশিক। সকালে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে জানানো হয়, দলগত ধর্ষণের শিকার নারী তার 8 মাস বয়সী শিশুর হার্টের চিকিৎসার জন্য কক্সবাজারে বেড়াতে যাওয়া বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চাইত। সেই টাকা থেকে 50,000 টাকা চাঁদা দাবি করে আশিক ও তার সহযোগীরা। পরে চাঁদার টাকা না পেয়ে স্বামী ও সন্তানকে জিম্মি করে স্ত্রীকে দলগত ধর্ষণ করে তারা। আশিকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র, মাদক ও নারী নির্যাতন ও চাঁদাবাজি সহ 12টি মামলা রয়েছে। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা আশিককে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। যেখানে 4 জনকে এজাহার নামেও আসামি করা হয়। এই ভুক্তভোগীর একটি 8 মাসের সন্তান রয়েছে, যেটার হার্টে একটি ফুটা রয়েছে, যার চিকিৎসার জন্য তার অর্থের প্রয়োজন। সে এই অর্থ সংগ্রহের জন্য সে মূলত বিত্তবান ট্যুরিস্টদের কাছে বিভিন্ন সময় সে সহযোগিতা চেয়েছে। চক্রের বিভিন্ন সদস্য 4-5 জন, তারা এই ভুক্তভোগীকে যে লাবণী বিচ বা এই এরিয়াতে তার কাছে চাঁদা দাবি করেছিল, 50,000 টাকার একটি চাঁদা দাবি করেছিল। বাট ভিকটিমের স্বামী এবং যে ভিকটিম তারা টাকা দিতে অস্বীকৃতি জানায়। এদিকে কক্সবাজারে নারীকে দলগত ধর্ষণ মামলায় গ্রেপ্তার 3 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকি এই আদেশ দেন। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন জানান, আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের 5 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরা হলো কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার রেজাউল করিম শাহাবুদ্দিন, পশ্চিম বাহারছড়া এলাকার মেহেদি হাসান এবং চকরিয়া উপজেলার ডুলাহাজারার উলুবনিয়া এলাকার মামুনুর রশিদ। এর আগে শনিবার হোটেলের ম্যানেজার রিয়াজউদ্দিন ছোটনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এ নিয়ে ধর্ষণ মামলায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করেছে খেলাফত মজলিস ও তরিকত ফেডারেশন। একই সাথে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠন সহ 5 দফা প্রস্তাবনা দিয়েছেন খেলাফত মজলিসের নেতারা। নির্বাচন কমিশন গঠন নিয়ে সোমবার বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিয়ে তারা এসব প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পেশ করেন। রাষ্ট্রপতিও নির্বাচন কমিশন আইন জরুরি বলে মত দেন বলেও জানান তারা। তবে এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করা না গেলে সবার কাছে গ্রহণযোগ্য এমন ব্যক্তিদের সমন্বয়ে সার্চ কমিটি গঠনেরও দাবি জানিয়েছে তরিকত ফেডারেশন। আমরা 5টি প্রস্তাব দিয়েছি। প্রথম প্রস্তাব আইন প্রণয়ন করতে হবে, প্রধান কমিশনার এবং কমিশনার নিয়োগ প্রসঙ্গে আমরা কথা বলেছি। 3 নম্বর হচ্ছে নির্বাচনের পরিবেশ রক্ষা করা। 4 নম্বর হচ্ছে নির্বাচন কমিশনকে মজবুতকরণ, শক্তিশালীকরণ, নিরপেক্ষকরণ এবং সর্বশেষ আমরা বলেছি নির্বাচনকালে সরকার গঠন করতে হবে। এটা আমরা জোর দিয়ে বলেছি, কারণ বর্তমান দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করে সমাধান বেরোবে না, আমি বলে দিয়েছি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন হাজারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। 1984 থেকে 2004 সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জয়নাল হাজারী। ফেনী 2 আসন থেকে 1986, 1991 এবং 96 সালে সংসদ সদস্য নির্বাচিত হন এই নেতা। তার রাজনীতি ও ব্যক্তি জীবনের কিছু অংশ তুলে ধরেছেন ওয়ালিউল্লাহ অলি। জয়নাল হাজারী বাংলাদেশের এক বিচিত্র বিতর্কিত রাজনীতিবিদ। তাকে বলা হয় রাজনীতির ব্যাড বয়।
এর পিছনে কারণও রয়েছে যথেষ্ট। হাজারীর বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল এমনকি নিজ দলের নেতাকর্মীদের নির্যাতন ও হত্যার অভিযোগ আছে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত সর্বশেষ সংসদ সদস্য থাকাকালে তিনি ও তার বাহিনীর নির্যাতনের কথা সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পায়। তিনি আওয়ামী লীগের বাইরে স্টিয়ারিং কমিটি নামে একটি নিজস্ব বাহিনী গড়ে তুলে ফেনীতে সন্ত্রাসের রাজত্ব গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। সাধারণ মানুষ ভয় হয়তো একসময় পেত, মুক্তিযুদ্ধ ছিলাম, লড়াই করেছি, বিএনপি জামাতের সঙ্গে দলকে প্রতিষ্ঠিত করেছি, অনেক কিছুর কারণে ভয় পেতে পারে, তবে এখন একেবারেই ভয় পায় না। সুসের উপর বসে আছে। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন জয়নাল হাজারী। যেরকম কাটা হয় এটাকে কেটে ফুসফুসটাকে বাইর করে এনে এবার সেখানে রেখে। প্রেম ভালোবাসা আসেনি পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ভালোবাসা এসেছিল জয়নাল হাজারীর জীবনেও, কিন্তু সেই ভালোবাসার মানুষকে ধরে রাখতে না পেরে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন চিরকুমার। ক্ষোভে অপমানে প্রেয়সীর বিচারও চেয়েছেন। আমরা ওয়াদা করেছিলাম যে আমরা একে অপরকে ছাড়া বিয়ে করব না, কিন্তু সেই বিয়ে করে ফেলেছে। আমাদের মধ্যে যে চুক্তি ছিল সেই চুক্তি ভঙ্গ করেছে, সেটার জন্যই আমি তার বিচার চেয়েছি। আলোচিত জয়নাল হাজারী ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে 2 নম্বর সেক্টরের অধীনে ক্যাপ্টেন জাফর ইমামের পরামর্শে রাজনগর এলাকায় সরাসরি যুদ্ধে অংশ নেন তিনি। 75 পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদের মধ্যে জয়নাল হাজারী অন্যতম। আমাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছিল, গুলশান থানায় পাঠাইলে সেখান থেকে প্রথমে ডিটেনশন দিয়ে পাঠায়, পরে অনেক মামলা দেয়। ওই সময় একটানা একদিনের জন্য বাইরে আসতে পারি নাই, একটানা 5 বছর জেলেছি। 2001-এর পর থেকে জয়নাল হাজারীর রাজনৈতিক জীবনের সূর্য অস্তমিত হতে শুরু করে। শেষ পর্যন্ত হার মানলেন মৃত্যুর কাছে। হৃদযন্ত্র, কিডনি, ফুসফুসে সংক্রমণ নিয়ে 15ই ডিসেম্বর ভর্তি হয়েছিলেন রাজধানীর একটি হাসপাতালে। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বীর মুক্তিযোদ্ধা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। দেশে করোনা শনাক্তের হার আবারও 2% উপরে উঠেছে, আর নতুন করে মৃত্যু হয়েছে আরও একজনের। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। তাদের হিসেবে রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 17,271টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 373 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.16%। শেষ 24 ঘন্টায় আরও একজন সহ এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 28,061 জনের, আর মোট শনাক্ত 15,83,626 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 15,47,750 জন। সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা, বিকৃত যৌনাচারে নির্মম মৃত্যু, শ্বাসরোধ করে হত্যা, সন্তানের হাতে মায়ের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল বিদায়ী বছর 2021। কিশোরী আনুশকার মৃত্যু অথবা সন্তানের হাতে মায়ের মৃত্যুর ঘটনা ছিল ভয়াবহ সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দৃষ্টান্ত। বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিচারহীনতা ও সুষ্ঠু রাজনৈতিক চর্চার অভাব এসব ঘটনার জন্ম দিচ্ছে। বছর জুড়ে এমন কিছু বিয়োগান্তক ঘটনা জানাচ্ছেন তামজিদ সুমন। এবছরের শুরুতেই আলোচনার জন্ম দিয়েছিল বিকৃত যৌনাচারে অতিরিক্ত রক্তক্ষরণে ও লেভেল পড়ুয়া কিশোরী আনুশকার মৃত্যু। রাজধানীর কলাবাগানের এই ঘটনা সারা দেশে আলোচনার জন্ম দিয়েছিল। ঘটনার পরদিনই ময়নাতদন্তকারী চিকিৎসক জানান কিশোরীর মৃতদেহে ধর্ষণ ও বিকৃত যৌনাচারের আলামত পাওয়া গেছে, আর ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার দিহান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়। বছরের আরেকটি আলোচিত ঘটনা তরুণী
মনিয়ার রহস্যজনক মৃত্যু। চলতি বছরের ২৬শে এপ্রিল সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে মনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। মনিয়ার মৃত্যু রহস্য ঘিরে নাম জড়িয়ে পড়ে দেশের উচ্চ মহলের ব্যক্তিসহ কয়েকজন মডেলের। বছরের মাঝামাঝি রাজধানীর পল্লবীতে শিশু সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনা ছিল লোমহর্ষক। পল্লবীতে শাহিন উদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল। পরে এই মামলার প্রধান আসামি লক্ষ্মীপুরের ১ আসনের সাবেক সাংসদ গ্রেপ্তার হন। চলতি বছরের শুরুতে আরেক নির্মম হত্যাকাণ্ড দেখেছে দেশবাসী। দিনে দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের জোড়া খুনের ঘটনা ঘটে। ইয়াসমিন ও শিমু নামের দুই বোনের নিথর লাশ পড়েছিল রাজধানীর পূর্ব নাখালপাড়ার এই বাসায়। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হয়। একই সময় সিলেটে মা, ভাই ও বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাও নাড়া দেয় মানুষকে। পারিবারিক কলহের জেরে সৎ ছেলে এই হত্যার ঘটনা ঘটায়। পরে খুনি আবাদকে গ্রেপ্তার করে পুলিশ। এরকম আরও অনেক নির্মম হত্যাকাণ্ড ঘটে গেছে বিদায়ী এ বছরে। রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে ৬ টুকরো লাশ উদ্ধারের ঘটনা যেমন মানুষকে অবাক করেছে, তেমনি বরিশালের গৌর নদীতে স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখার ঘটনাও ছিল নির্মমতার উদাহরণ। আবার নৈতিক স্খলনের চরম অবনতির ফলে মায়ের হাতে সন্তান খুন হবার ঘটনাও ছিল এই ২০২১-এ। এসব হত্যার ঘটনা বিশ্লেষণ করে মানবাধিকার কর্মী নূর খান বলছেন, বিচার না পাওয়ার সংস্কৃতি অপরাধ প্রবণতার বৃদ্ধির জন্য দায়ী। অপরাধ করে নানানভাবে পার পেয়ে যাচ্ছে, খুন করে ক্ষমা পাচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে। অর্থাৎ আমি অপরাধ করছি, এই অপরাধ যাতে প্রমাণ করা না যায় সেজন্য যেমন অর্থ ঢালছি, পাশাপাশি হুমকি ধামকি দিচ্ছি, সাক্ষ্য যারা দেবেন তাদেরকে আদালতের ধারে কাছে ভিড়তে দিচ্ছি না। ফলে দেখা যায় যে ওইখানে ন্যায্য বিচারটা আর হচ্ছে না। আর এইটা যখন বহমান থাকে সমাজে, তখন যে কোনো অপরাধী চিন্তা করে আমি তো অপরাধ করে পার পেয়ে যাব। পাশাপাশি এসব অপরাধের বৃত্ত থেকে সমাজকে বের করতে হলে সুস্থ রাজনীতি চর্চার পাশাপাশি অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তুলতে হবে বলে মত তার। অপরাধ করার পর তাকে যদি আইনের ন্যস্ত করা যেত, ন্যায্য বিচারটা করা যেত এবং এইটা যদি দৃশ্যমান হতো, তাহলে সমাজে একটা বার্তা যেত যে এই ধরনের অপরাধ করে পার পাওয়া যাবে না। সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করতে হবে, মানে আদর্শিক ধারায় রাজনীতিকে আনতে হবে এবং সমাজকে আনতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তি স্বার্থের দ্বন্দ্ব কিংবা সামাজিক অবক্ষয়, এসব কারণগুলোকেই মূলত দায়ী করা হচ্ছে একটি হত্যাকাণ্ডের পেছনের কারণ হিসেবে। বিশেষজ্ঞরা বলছেন, সমাজ থেকে দুর্নীতি বা অপরাধ দূর করতে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন, আর হত্যাকাণ্ডের মতো অপরাধকে নির্মূল করতে হলে যে কোনো মূল্যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ফেডারেশন কাপ প্রসঙ্গ। ফেডারেশন কাপ ফুটবলে অংশ না নেওয়ায় আগামী মৌসুমে বসুন্ধরা কিংসকে নিষিদ্ধ করছে ডিসিপ্লিনারি কমিটি। সাথে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এই শাস্তির আওতায় পড়বে কিংস ও উত্তর বারিধারা। রিপোর্ট নাসিমুল হাসানের। এবারের ফেডারেশন কাপ খেলছে না বসুন্ধরা কিংস। লিখিতভাবে বাফুফের কাছে আবেদন করেও লাভ হলো না বর্তমান চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত ফেডারেশন কাপে অংশ না নেওয়ায় তাদেরকে শাস্তির আওতায় আনা হলো। ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারাকে আগামী বছর ফেডারেশন কাপে নিষিদ্ধ করেছে, সাথে ৫ লক্ষ টাকা জরিমানাও। মাঠে না আসার মাধ্যমে যে আসলে যে ফিনান্সিয়াল ড্যামেজ, আমাদের অন্যান্য দলগুলো মাঠে এসেছে এবং আমাদের বাফুফের দিক থেকে সকল প্রস্তুতি সম্পন্ন ছিল এবং একটা নেগেটিভিটি এটার মাধ্যমে গ্রো করেছে বা একটা ব্যাড পাবলিসিটি হয়েছে এই ইভেন্ট বা এই খেলাটা। তো এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের বাফুফের যে রেগুলেশনস রয়েছে সেই রেগুলেশনস অনুযায়ী একটা ফাইন্যান্সিয়াল ড্যামেজ, সেটার অঙ্কটা কী হবে, সেটার ফিগারটা কী হবে, সেটা আমাদের নির্বাহী কমিটির মাধ্যমে ডিসিশন নিয়ে সেই ক্ষতিপূরণটা বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা ক্লাবের কাছ থেকে সেটা আদায় করার ব্যাপারে ডিসিপ্লিনারি কমিটি ডিসিশন দিয়েছে। দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা বাফুফে, তাদের কাজ সমগ্র ফুটবলের উন্নয়ন, কিন্তু তাদের ভেতর সেই পেশাদারিত্বের বড্ড অভাব। তাই ফুটবলে এই সমস্যার সমাধানে এগিয়ে আসেনি কেউই, বরং তাদের একতরফা মনোভাবের রেশ টানতে হচ্ছে ক্লাবগুলোকে।
বাফুফে আমাদেরকে জরিমানা এবং পরবর্তী আসরে অংশগ্রহণ নিষেধাজ্ঞা সম্পর্কিত যে চিঠি দিয়েছে বা যে শাস্তি আরোপ করেছে সে সম্পর্কে আমরা আগামীকাল আমাদের আইনজীবীর সাথে আলোচনা করে কালকে হয়তো এই ব্যাপারে একটা আমরা আমাদের পরবর্তী করণীয় জানাবো। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে মর্টার শেল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযান শেষে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, রোববার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে আপেল ত্রিপুরা অমিত নামে এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোর রাতে সাতছড়িতে অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিট। তার দেখানো পৃথক দুটি স্থান থেকে 15টি মর্টার শেল, 25টি বুস্টার ও 510 রাউন্ড অটো মেশিন গানের গুলি উদ্ধার করা হয়েছে। অমিত কেন, কী উদ্দেশ্যে এবং কোথা থেকে এসব গোলাবারুদ মজুত করেছে তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাবে বলে জানান তিনি। রকেট প্রোপল গ্রেনেড এটা 15টি, এই গ্রেনেড বুস্টার 25টি এবং লং রেঞ্জ অটোমেটিক মেশিন গানের বুলেট 510 রাউন্ড। আর ঢাকাতে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন। উদ্ধারগুলো হয়েছে তার দেখানো মতে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় আমরা উদ্ধার করেছি। গোপালগঞ্জে বাস চাপায় শুভ নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 2 জন এবং জামালপুরে এক দম্পতির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ সহ 3 বন্ধু দুপুরে ভ্যানে চড়ে উপজেলার ঘোনাপাড়া যাচ্ছিল। চাকা পাংচার হওয়ার পর খুলনাগামী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে শিক্ষার্থী সহ ভ্যান চালক আহত হন। আহতদের গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। আহত 2 শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ভ্যান চালককে খুলনা নেবার পথে মৃত্যু হয়। এই ঘটনায় বিকেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে সহপাঠীরা। খবর পেয়ে পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের ভিসি ঘটনাস্থলে গিয়ে দোষীদের শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভোরে সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। ট্রাকের চাপায় ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহারি গ্রামে এই দুর্ঘটনা হয়। মুক্তিযুদ্ধের আগেই স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমন মত দিয়েছেন খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি নেতামদের শেখ মুজিব গ্রন্থের উপর আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মুজিবের জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো না। 55 বছর জীবনের বেশিরভাগ সময় গেছে জেল, জুলুম, নির্যাতন সয়ে স্বাধিকার আন্দোলনে। কেউ কেউ মেজর জিয়াকে শেখ মুজিবের সমকক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, যা ইতিহাসের জঘন্যতম উপহাস। এখনও মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ত্যাগের ইতিহাস বিকৃতির অপচেষ্টা চালাচ্ছে প্রতিক্রিয়াশীল চক্র। সেই চক্রের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিয়ে মুজিবের আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান বক্তাদের। অর্থনীতির সংবাদ। 5 দিনব্যাপী রিহাব আবাসন মেলা 2021 শেষ হলো আজ। মেলায় তুলনামূলক ছোট ফ্ল্যাটের চাহিদা বেশি ছিল বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এবারের মেলায় 150টি প্রতিষ্ঠানের 220টি স্টল স্থাপন করা হয়েছিল। মেলায় আবাসন ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও 15টি নির্মাণ সামগ্রী সরবরাহকারী এবং 30টি ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। 5 দিনব্যাপী এই মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন হারে মূল্য ছাড় দিয়েছিল আবাসন প্রতিষ্ঠানগুলো। করোনাকালেও মেলায় বিপুল সংখ্যক ফ্ল্যাট কিনতে আগ্রহী মানুষজনের উপস্থিত ছিল বলে জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। গেল 23শে ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছিল এবারের মেলা। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ বাজারে নিয়ে এলো বিশ্বমানের টেবিলওয়্যার। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই টেবিলওয়্যার বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। সিরামিক্স, টাইলস ও স্যানিটারি পণ্যে বিক্রির মাধ্যমে দেশজুড়ে ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় এই আকিজ টেবিলওয়্যার বাজারে যাত্রা শুরু করলো বলে জানানো হয় এই অনুষ্ঠানে।
কোয়ালিটি সবার প্রথমে স্লোগানকে ধারণ করে যাত্রা করা আকিজ গ্রুপ সামনের দিনে মানসম্পন্ন আরও নতুন পণ্য নিয়ে দেশের মানুষের সামনে হাজির হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়। এ সময় আকিজ টেবিলওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক, বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত। আন্তর্জাতিক সংবাদ। নির্বাচন নিয়ে দ্বন্দ্বে প্রধানমন্ত্রী মোহাম্মদ হোসেন রোবলকে সাময়িক বরখাস্ত করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ। সোমবার প্রেসিডেন্টের অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতির কারণে প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে যে তদন্ত চলছে তাতে হস্তক্ষেপ করছিলেন প্রধানমন্ত্রী নিজে। এই ঘোষণার পরপরই প্রেসিডেন্ট সেনাবাহিনী পাঠিয়ে প্রধানমন্ত্রীর অফিস ঘিরে ফেলে। প্রেসিডেন্টের এই পদক্ষেপকে অসাংবিধানিক বলেছেন মোহাম্মদ হুসেইন রোবল। বলেছেন, সামরিক বাহিনী ব্যবহার করে দায়িত্ব পালন থেকে তাকে বিরত রাখা যাবে না। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে পরোক্ষ অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছেন সহকারী তথ্যমন্ত্রী আব্দুর রহমান ইউসুফ ওমর আদালা। উত্তর পূর্ব ব্রাজিলে বন্যার পানির প্রবল চাপে দুটি বাঁধ ভেঙে পাশাপাশি দুই প্রদেশের 50টি শহর ভেসে গেছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, রোববার জাসিয়াপ ও ইটাম্বে প্রদেশের বাঁধ দুটি ভেঙে গেছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় নভেম্বর থেকেই প্রদেশ দুটির অবস্থা নাকাল ছিল। এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাড়িঘর হারিয়েছে 16,000 মানুষ, বাস্তুচ্যুত হয়েছে 19,000-এর বেশি মানুষ। রোববার বাঁধ ভেঙে যাওয়ার পর থেকে 2 জন নিখোঁজ রয়েছে। প্রদেশ দুটির সরকার ইনস্টাগ্রাম বার্তায় সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। চলছে উদ্ধার অভিযান। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। অনেক প্রশ্নের জন্ম দিয়ে শেষ হলো 8ম বিপিএলের ক্রিকেটার ড্রাফট। বিসিবির তত্ত্বাবধানে থাকা ঢাকা ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে খেলবেন মাশরাফি, তামিম ও মাহমুদুল্লাহ, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে কুমিল্লা ও খুলনা। রিপোর্ট বর্ষণ কবিরের। টিম পার্টিসিপেট করছে না, যারা পার্টিসিপেট করছে। আলোড়ন শুধু নয়, মোটামুটি অনেক কিছু নড়িয়ে দিয়েছে ড্রাফটের দুপুর। এক টেবিলে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার ও অপারেশনসের ম্যানেজার শাহরিয়ার নাফিস। মাহমুদুল্লাহ আগের রাতে নিশ্চিত হয়েছেন সরাসরি সই করা ক্রিকেটার হিসেবে এই টেবিলে তাদের সঙ্গে বসবেন। সেখানে তিনি শুধু বসলেনই না, ডেকে নেওয়া হলো তামিম ইকবাল ও মাশরাফিকেও। আরও একটু সুযোগ থাকলে জাতীয় দলের আরও অনেককেই দেখা যেতে পারত বিসিবির দায়িত্বে থাকা ঢাকার এই ফ্র্যাঞ্চাইজিতে। ইটস নট কনফ্লিক্টিং বিকজ এটার জন্য আমরা সেপারেট কোচ গতকালই নিয়োগ দিয়ে দিচ্ছি, ম্যানেজারও নিয়োগ দেওয়া হয়ে গেছে, এবং আমাদের যে মানে গতকাল মানে যে আউটসাইড ড্রাফট লোকাল প্লেয়ার না, ওটাও নিয়ে নেওয়া হয়েছিল। সো ইট উইল বি রান বাই সেপারেট। এবং মাঠে যখন টিম খেলে, এখানে কার টিম খেলছে কোনো ইন্টারফিয়ারেন্সের কোনো ব্যাপার নেই। সমালোচনা ওঠার মধ্যেও আছে স্বস্তির ব্যাপার। জাতীয় দলের ড্রেসিং রুমে তামিম রিয়াদের মানসিক টানাপোড়েন থামবে এই যুদ্ধে। সেখানে সঙ্গী হিসেবে থাকবেন মাশরাফিও। এখন মানুষ অনেক কিছুই অনেক সময় ভাবে, বাট আমি সবসময় আমার তরফ থেকে বিশ্বাস করতাম যে আমাদের যে বন্ডিং বা আমাদের রিলেশন সবসময় ভালো ছিল। এটাই যদি হইতো, আমি তো অ্যাকচুয়ালি পিকড হয়েছি ড্রাফটে। রিয়াদ ভাই ওয়াজ পিকড অ্যাজ অ্যান আইকন। তো রিয়াদ ভাই আমাকে পিক করার পর রিয়াদ ভাই ফোন করে আমাকে বললো যে তুই একটু তাড়াতাড়ি আয়। তো যদি আমাদের সম্পর্ক এতই খারাপ থাকতো তাহলে তখন আমি আসতাম না, ঠিক না? এই ঢাকা কেন্দ্রিক চিন্তার বাইরে ভালো দল গড়েছে বরিশাল ফরচুন। সাকিবের সঙ্গে এই দলে খেলবেন ক্রিস গেইলরা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আছে ফাফ ডু প্লেসিস, সুনীল নারায়ণের সঙ্গে ইমরুল কায়েসরা। আমি খুব হ্যাপি যে আমার কাছে মনে হয় যে আমাদের বোলিং লাইনটা খুব স্ট্রং সব দিক দিয়ে বিবেচনা করলে, এবং সেই সাথে যদি ফরেন প্লেয়াররা যদি আসে এবং তারা অনেক অভিজ্ঞ, তো এটাও আমাদের জন্য অনেক কিছু অ্যাডভান্টেজ দিবে। অন্যদিকে চট্টগ্রাম তারুণ্যে ভর দিয়েছে। সেখানে বিদেশিদের ওপর প্রাধান্য দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। তবে আকবর আলী তাদের দলে বিশেষ চমক। এবার আরেকটু বেশি আমরা ইয়াংদেরকে প্রায়োরিটি দিয়েছি। ওভারঅল আমার মনে হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গতবারের মতো যেরকম মানুষকে একটা এন্টারটেইন করতে পেরেছে, ভালো খেলা দেখাতে পেরেছে, এবারও পারবে ইনশাআল্লাহ। খুলনা মুশফিকুর রহিমকে নিয়ে ভারসাম্যপূর্ণ একটি দল গুছানোর চেষ্টা করেছে। মুশফিক ভাই যেহেতু টিমে আছে, যেহেতু ক্যাপ্টেন, সে গতবার আমাদের ক্যাপ্টেন ছিল খুলনা টাইগার্সে, গতবার সে ক্যাপ্টেন ছিল, এবার সে ক্যাপ্টেন থাকবে, এখানে কোনো ডাউট নাই। আর কোচ আমাদের ল্যান্স ক্লুজনার, সাউথ আফ্রিকান, সে আমাদের কোচ, হেড কোচ।
সিলেটেও আছে তারুণ্যের আধিক্য। কোচিং স্টাফ হচ্ছে মার্ভিন ডিলন, জুলিয়ান উড, মন্টু দত্ত। এই ড্রাফটেই সব শেষ না, এখনও তালিকার মধ্যে থাকা বিদেশি একজন ক্রিকেটারকে সই করাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো, পারবে স্থানীয় পর্যায়ের ক্রিকেটারদেরও দলে ফেরাতে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। কাল ভোর 4টায় শুরু হচ্ছে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের 2 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ। নিউজিল্যান্ড সফরে কিউইদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচের সিরিজকে সামনে রেখে এই প্রস্তুতি ম্যাচ খেলবে মুমিনুল মুশফিকরা। বেশ আগেভাগে যাওয়াই কন্ডিশনের সাথে মানিয়ে উঠেছে দল। সেই সাথে গত কদিনে যে অনুশীলন হয়েছে তাতে ক্রিকেটাররা সবাই প্রস্তুতি ম্যাচের জন্য ভালোভাবেই তৈরি বলে মনে করেন দলের সাথে থাকা নির্বাচক আব্দুর রাজ্জাক। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএমটি বা শিরোনামগুলো আরেকবার। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র হয়ে যাবে প্রধানমন্ত্রীর কাছে। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় মালিক গ্রেপ্তার, পরিচয় শনাক্তে 17 স্বজনের ডিএনএ সংগ্রহ। কক্সবাজারে চাঁদা না পেয়ে গৃহবধূকে দলগত ধর্ষণ, মূল আসামির স্বীকারোক্তি, আরও 3 জন রিমান্ডে। আওয়ামী লীগের সাবেক এমপি, ফেনীর আলোচিত সমালোচিত নেতা জয়নাল হাজারী মারা গেছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।